নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। অবশেষে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা এবং তারপর তৃণমূল হিন্দু গণহত্যার যে কালো অধ্যায়কে সসম্মানে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সযত্নে সেই হিন্দু গণহত্যার যে খলনায়ক ছিল, যার হাতে একদম দু হাতে লেপ্টে ছিল হিন্দু রক্ত, তাকে যে নায়ক বানানোর প্রয়াস করেছিল, সেটা অবশেষে বিসর্জন হলো। একটা হিন্দু ভোটের মূল্য যে কি, হিন্দুরা জোট বাঁধলে যে সত্যি সত্যি হিন্দু গণহত্যার এই কালো অধ্যায়কে না কোনো সেকুলারিজমের আফিম দিয়ে ভুলিয়ে রাখা যায় না। উল্টে সত্যিকারের যিনি হিন্দু নায়ক, তার নাম সামনে আসে, সেই ছবি আজকে স্পষ্ট হলো। মাননীয় শুভেন্দু অধিকারীর, মাননীয় মুখ্যমন্ত্রীর একটু পোস্ট কিছুক্ষণ আগেই যেটা করেছেন, কোটি কোটি হিন্দু হৃদয়ে সেখানে হিল্লোল তুলে দিয়েছে। সেখানে সত্যিই আজকে আন্দোলিত হচ্ছে। কি ঘটনা ঘটেছে? হুসেন সোহরাওয়ার্দী, যিনি সেই গ্রেট ক্যালকাটা কিলিং, যে কিলিংয়ের মধ্যে কি গ্রেটনেস আছে সেটা ঐতিহাসিকরাই বলতে পারবেন। মানে বাম মাকু শেকু মার্কা যে ঐতিহাসিকরা এতদিন আমাদের ভুল মিথ্যে ইতিহাস দিয়ে চোখের সামনে থেকে একটা অধ্যায়কে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তারা বলতে পারবে। ভাবুন তো, শুধুমাত্র পশ্চিমবঙ্গের হিন্দু অধ্যুষিত এলাকা তাকে মুসলিম অধ্যুষিত অধুনা বাংলাদেশের অঙ্গ করবে বলে, এবং বাঙালি হিন্দু বলে যে জাতিটা আছে সেটাকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে বলে অকাতরে হিন্দুদের প্রাণ নেওয়া হয়েছিল। সেই অধ্যায়ের খলনায়ক ছিল হোসেন সোহরাওয়ার্দী, বঙ্গপ্রদেশের প্রাইম মিনিস্টার তৎকালীন। এবং সেখানে সেই সোহরাওয়ার্দীর জায়গাটাকে একদম কঠিন থেকে কঠিনতম অবস্থায় যখন চলে যাচ্ছে, তখন গোপাল মুখার্জি, তিনি একত্রিত করেছিলেন বাঙালি হিন্দুদের। তিনি একত্রিত করেছিলেন এই রাজ্যের অন্যান্য যারা অন্য প্রদেশের বাসিন্দা রয়েছেন, শিখ থেকে আরম্ভ করে বিহারের বাসিন্দা, উত্তরপ্রদেশের বাসিন্দা, এবং প্রত্যেককে বলেছিলেন যে আত্মরক্ষা করতে হবে। এই যে আমাদের রক্তপাত হচ্ছে, রক্তস্নান হচ্ছে আমাদের হিন্দু মায়েদের, দিদিদের উপর, এই যে গণধর্ষণের কাণ্ড ঘটছে, এই সমস্তটা স্টপ করাতে হবে। সেই জন্য তাকে নাকি গান্ধীজি অবধি ছুটে এসে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, গোপাল মুখার্জি শোনেননি। তিনি সেদিনকে বাঙালি হিন্দুর পরিত্রাতা হয়েছিলেন। অথচ এই গোপাল মুখার্জির ইতিহাসকে আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। আর সেখানে কলকাতার রাস্তায় আজও জল করছে হুসেন সোহরাওয়ার্দীর নাম। এবং আপনারা জানেন যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর 20শে জুন এই পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গ দিবস, সঠিক পশ্চিমবঙ্গ দিবস, সেটা কিন্তু পালন করা হয়েছে। এবং তারপরই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঐতিহাসিক ঘোষণা করলেন, যেখানে বাংলার খলনায়ক হুসেন সোহরাওয়ার্দীর নাম মুছে দেওয়া হলো এবং বাংলার হিন্দুদের বাঁচানোর যিনি সত্যি যে মানুষটা ছিলেন, তাকে প্রকৃত সম্মান দেওয়া হলো। গোপাল মুখার্জি রোড নাম করে দেওয়া হলো। এটা শুধু একটা নামকরণ নয়, সত্যিই আমাদের যে জায়গাটা আছে, আমাদের যে অন্তরের অন্তঃস্থলটা আছে, আজকে সম্মানে পরিপূর্ণ হয়ে উঠলো এই ডবল ইঞ্জিন সরকারের প্রতি। তবে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর, বাংলা একটা অন্য উচ্চতায় যাবে সেই প্রয়াস যেরকম কেন্দ্রের তরফ থেকে রয়েছে, সেরকম বাংলার তরফ থেকেও রয়েছে। এবং শুভেন্দু অধিকারী যে কিচ্ছু ভুলে যান না, তিনি সবটাই তার মাথায় ছবির মতো প্রিন্ট করে রাখেন। বোঝা যায় যখন এই খবরটা সামনে আসে। নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি গিয়েছিল, প্রচুর মুসলিম ভোট আছে, এই লোভে যে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়ে দিয়ে চলে আসবেন। কিন্তু নন্দীগ্রামবাসী শুভেন্দু অধিকারী, যিনি তাদের ঘরের ছেলে, তাকেই জিতিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে ভোগ আট্টা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তারপর মমতা ব্যানার্জি আর কোনোদিন নন্দীগ্রামে যাননি। এবারেও শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য কয়েকশো কোটি টাকা নাকি তৃণমূল খরচ করেছিল। আপনি বলছি না, ওই হুমায়ুন কবিরের দলের যিনি প্রার্থী, তিনি সেখানে দাবি করছেন সেখানে বাংলাদেশ পাকিস্তানের টাকাও নাকি ঢুকেছিল। যাই হোক, সেসব অন্য জিনিস। শুভেন্দু অধিকারী এবারে দু জায়গায় দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম এবং ভবানীপুরে আবারও গিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন এবং সেই আসনটিই তিনি রেখে দিয়েছেন। এবং নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছাড়তে হতো, তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছিলেন। তখন একটা হাওয়া তোলার চেষ্টা করা হয়েছিল যে শুভেন্দু অধিকারীকে যে নন্দীগ্রাম 2021-এ জিতিয়েছিল, যে নন্দীগ্রাম 2026-এ এসে জেতালো, শুভেন্দু অধিকারী নাকি সেই নন্দীগ্রামকে ভুলে গেছেন। না, কিছুই তিনি ভোলেননি। নন্দীগ্রাম মডেল হতে চলেছে এবং সেই নন্দীগ্রামের ডেভেলপমেন্টের জন্য শুভেন্দু অধিকারী যে প্ল্যান করেছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কি করছেন?
পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী সেখানে গেছেন এবং একটা মিটিং করেছেন। সেখানকার যারা সরকারি আধিকারিক রয়েছেন, বিডিও অফিসার রয়েছেন, হলদিয়া ব্লক ডেভেলপমেন্টে যারা রয়েছেন তাদের নিয়ে বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি যে রিপোর্টটা পেয়েছেন যে নন্দীগ্রাম যেহেতু শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, যেহেতু মমতা ব্যানার্জিকে ভোগ আটটা করে দিয়েছেন, সেই জন্য তৃণমূল সরকার কীরকম অত্যাচার করেছে। এখানে তো প্রথম কথা টাকা স্যাংশন হয়নি, যেটুকুনি টাকা স্যাংশন হয়েছে মানে দিতে বাধ্য হয়েছিল সেই কাজটাও করতে দেওয়া হয়নি, সেই টাকা ফেরত চলে গেছে। ফলে নন্দীগ্রামে এখন কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে আবার জিতিয়েছেন, ডাবল ইঞ্জিন সরকার তৈরি করতে সাহায্য করেছে এবং তার ফলে 100 কোটি টাকারও বেশি উন্নয়ন পরিকল্পনা নন্দীগ্রামের জন্য নেওয়া হয়েছে। নন্দীগ্রামে মডেল তৈরি করা হবে। কি কি করা হচ্ছে? নন্দীগ্রামের গোকুলনগর যে এলাকা রয়েছে সেখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হচ্ছে এবং এই গোকুলনগরে যেখানে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলটি, ঠিক তার পাশেই একটা ইলেকট্রিসিটির সাবস্টেশন তৈরি করা হচ্ছে। অর্থাৎ নন্দীগ্রামবাসী এতদিন যে বিভিন্ন রকম লোডশেডিংয়ের ঝামেলায় পড়ে থাকতেন, অসুবিধা হতো না, সেই সব আর কিছু হবে না। এর পাশাপাশি সোনাচূড়া, সেখানে সরকারি আইটিআই তৈরি করা হবে এবং নন্দীগ্রামের যে দুটো ব্লক রয়েছে সেই দুটো ব্লকে দুটো আলাদা আলাদা অডিটোরিয়াম তৈরি করা হবে, দুটো ইলেকট্রিক চুল্লি তৈরি করা হবে। না, ভাইপোর ওই ফলতাই ইলেকট্রিক চুল্লি তৈরি করার মতো ইলেকট্রিক চুল্লি নয়, যেখানে হিন্দুদের হার্ট অ্যাটাক হবে আর পুড়িয়ে মারা হবে, এই যে হুঙ্কার দেয় সেই জিনিস নয়। যে যেখানে আছে, সে তৃণমূল করুক, বিজেপি করুক, কারোর যদি মৃত্যু হয় যে কোনো কারণেই হোক, সেখানে সবাই সেই সুবিধাটা পাবেন। নন্দীগ্রামের জন্য এটা দিচ্ছেন। এর পাশাপাশি একটা দমকল কেন্দ্র, কোথাও আগুন টাগুন লাগলে সেটা ওখান থেকেই হবে এবং যতগুলো স্কুল রয়েছে তার প্রত্যেকটার পরিকাঠামোগত উন্নয়ন হবে। সেখানে ফ্যান, পাখা, বাচ্চা মেয়েদের জন্য ওই যেটা স্যানিটারি ন্যাপকিন রয়েছে তার ভেন্ডিং মেশিন, এই সমস্ত কিছু করা হবে। আর নন্দীগ্রামে প্রচুর ছোট ছোট কিন্তু কাঠের পুল আছে, ওখানে প্রচুর খাল আছে, সেগুলোর জন্য এই কাঠের পুল ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু একটু বর্ষা টর্ষা হলেই, বৃষ্টি হলেই সেগুলো সমস্যায় পড়ে। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে অন্তত 10খানা পুল রয়েছে যেগুলো কাঠের পুল থেকে কংক্রিটের পুলে সেগুলোকে আপগ্রেড করা হবে। মানে আলটিমেটলি পুরোপুরি ডেভেলপমেন্ট দিয়ে নন্দীগ্রামকে ঢেলে ফেলা হবে। এর আগে নন্দীগ্রামের যে রেল পরিষেবা সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কাজ করেছেন। ওই যে জল জীবন মিশন, মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, ওখানে জলের খুব সমস্যা, সেইটা তিনি সলিউশন করে দিয়েছেন এবং অন্যান্য মন্ত্রকের সঙ্গে তো কথাবার্তা চলছেই, আগামী দিনে আরও অনেক কিছু আসতে চলেছে। সুতরাং নন্দীগ্রামবাসী যেরকম শুভেন্দু অধিকারীকে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছেন, তিনিও কিন্তু জিতে গিয়ে নন্দীগ্রামকে ভুলে যাননি। তিনি মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের হয়েছেন, কিন্তু যেখান থেকে তার রাজনীতির আঁতুড়ঘর বলা যেতে পারে, তার আন্দোলনের আঁতুড়ঘর, সেই জায়গা যেরকম তাকে ভোলেনি, তিনিও কিন্তু সেই জায়গাটাকে ভোলেননি। এবং শুধুমাত্র এই নয়, আপনাদের মনে হবে শুধু নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী পড়ে আছে না, প্রত্যেকটা সেগমেন্টে তিনি কিছু না কিছু ডেভেলপমেন্ট রোজ করছেন, রোজ আপডেট আসছে। যেমন আজকে এই আপডেটটা এলো যে 5ম থেকে 8ম শ্রেণীর পড়ুয়ারা তারা কিন্তু শিক্ষাশ্রী টাকা পাবেন। অর্থাৎ এই রাজ্যে যারা দুস্থ, যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের টাকা পয়সার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবে না, সেই জায়গাটা তিনি হতে দেবেন না। শিক্ষা যে এই সরকারের একটা অন্যতম প্রায়োরিটি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। এবং আবারও বলছি, শিক্ষার ক্ষেত্রেও যে ভুলভাল ইতিহাস এতদিন যেগুলো পড়ানো হয়েছে, মানুষকে যে আসল সত্যিটা জানতে দেওয়া হয়নি, সেই জায়গা থেকেও কিন্তু পর্দাগুলো সরবে। ফলে এই শিক্ষার ক্ষেত্রে একটা বিশাল রকমের ডেভেলপমেন্ট আগামী 1-1.5-2 বছরের মধ্যে দেখা যাবে। কালকে বাজেট আছে, বাজেটে অনেক কিছু আপডেট আসবে, সেই দিকে আমরা তাকিয়ে আছি। কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে আসে, শুভেন্দু অধিকারী এত কিছু করছেন কোথা থেকে? আসলে একটা রাজনৈতিক দল চালাতে গেলে সেখানে নীতি আর আদর্শের খুব দরকার আছে, সেটা ভালো মন্দ যাই হোক। এর আগে 15টা বছর আমাদের যারা লুটে পুটে খেয়েছে সেই তৃণমূল সরকারের না ছিল নীতি, না ছিল আদর্শ, ফলে সেই জায়গা থেকে বাংলা এবং বাঙালিকে ভুগতে হয়েছে। কিন্তু একটা দলের নীতি আদর্শ কোন জায়গায় থাকতে পারে, সেই দলটার ক্যাপ্টেন যিনি এই মুহূর্তে বিশ্ববরেণ্য নেতা এবং পার্টির প্রতিটা কর্মী সমর্থকের যিনি আইডিয়াল, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তার একটা খবর আজকে সামনে এসছে এবং সবাইকে কিন্তু চমকে দিচ্ছে। কী খবর? আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ দিবস এবং ইন্টারন্যাশনাল যোগা ডে, এই দুটোকে সেলিব্রেট করার জন্য গত 2 দিন পশ্চিমবঙ্গে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে সকালের প্রোগ্রাম করার পর তিনি গার্ডেন রিচে যান। সেখানে 3খানা জাহাজ কিন্তু তিনি উদ্বোধন করেন, যেগুলো আমাদের ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। এই সমস্ত কর্মসূচি করে টোরে কলকাতা থেকে তার ফ্লাইট 11টার সময় টেক অফ করে এবং তিনি দিল্লি পৌঁছে যান 1টা 15-য়।
কিন্তু তারপরও 45 মিনিট 45 মিনিট ধরে তিনি দিল্লি এয়ারপোর্টে অপেক্ষা করে আছেন। কেননা আপনারা জানেন যে ভারত সরকার যে নিট পরীক্ষা নেয়, এখন তো যে ডাক্তারির পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা, সেটা ন্যাশনাল লেভেলে করে দেওয়া হয়েছে। কারণ আগে প্রচুর কারচুপি হতো, প্রচুর, যেহেতু রাজ্য স্তরে ছিল, সেখান থেকে দুর্নীতি করে ভুলভাল লোককে ঢুকিয়ে দেওয়া হতো। এবং ডাক্তারি এমন একটা প্রফেশন যেখানে কিন্তু মানুষের জীবন মরণের সমস্যা তৈরি হয়ে যায়। সুতরাং সেই জায়গাটাকে আটকানোর জন্য নিট পরীক্ষা করা হয়েছে। ফলে এই যারা প্রশ্ন বেচার চোরা কারবারি, তাদের খুব অসুবিধা হয়ে গেছে। এই যারা 2 নম্বরই করে এতদিন ছাত্র ভর্তি করতেন, তাদের টাকা পয়সা মারার খুব অসুবিধা হয়ে গেছে। সেই জন্য প্রত্যেক বছর নিট পরীক্ষাটাকে টার্গেট করা হয় এবং এর প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়। বারবার দাবি ওঠে কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার পদত্যাগ করাতে হবে, নরেন্দ্র মোদী সরকারকে বিপদে ফেলতে হবে, এই সমস্ত জিনিস চলে। এবং এবারেও সেই একই জিনিস হয়েছে। অনেক এটা নিয়ে প্রশ্ন করছেন। এবার আমি একটা তাদেরকে পাল্টা প্রশ্ন করছি। সবাই বলছে নিট কেলেঙ্কারি নিয়ে কিছু বলছেন না। আরে নিট কেলেঙ্কারি নিয়ে কি বলবো? নিট কেলেঙ্কারি যদি সত্যি এই সরকারটা কেলেঙ্কারি করে থাকতো, তাহলে ওই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারপরে চুপ করে বসে থাকতো, 2-1টা অফিসিয়ালকে ধরে বলতো যে এদেরকে জেলে পুরে দাও, বাকি তো কেলেঙ্কারির টাকা এরা ভাগ করে নিত। এখানে যে সরকারের সঙ্গে কোনো যোগ নেই, একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে, যে মুহূর্তে আওয়াজ উঠেছে যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, সাথে সাথে পরীক্ষা রদ করে দিয়েছে। যে টাকা পয়সা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করাচ্ছে সে কখনো পরীক্ষাটাকে রদ করাবে? উল্টে তো পরীক্ষাটাকে কন্টিনিউ করিয়ে দেবে, কারণ তার তো টাকা নেওয়া হয়ে গেছে অলরেডি। এই সরকার কিন্তু তা করেনি। যাই হোক, এই বারবার প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছিল, ফলে আজকে তার এন্ট্রান্স পরীক্ষা ছিল এবং সরকারের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এবারে কিছুতেই প্রশ্নপত্র ফাঁস হতে দেওয়া যাবে না। ফলে টেম্পোরারি অনেক কিছু ব্যবস্থা নিতে হয়েছে, জ্যামার লাগানো হয়েছে, ট্রাফিক ব্যবস্থাকে মেনটেন করতে হয়েছে। এই অবস্থায় যদি প্রধানমন্ত্রীর কনভয় বেরোয় দিল্লি এয়ারপোর্ট থেকে, তাহলে সেটা একটা এসপিজি প্রোটোকল অনুযায়ী যাবে। ফলে ওই নিট পরীক্ষা দিতে যাচ্ছেন যেসব ছাত্রছাত্রীরা, তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন। এমনিতেই একটা বড় পরীক্ষা দিচ্ছেন, তারা টেনশনে আছে। এর মাঝখানে রাস্তায় যদি কোনো কারণে তাদেরকে আটকে পড়তে হয়, তাদের টেনশন আরও বেড়ে যাবে। ফলে সেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী, যার প্রতিটা সেকেন্ড মূল্যবান, তিনি 45 মিনিট ধরে অপেক্ষা করছেন এয়ারপোর্টে। তো এই নীতি আদর্শ নিয়ে যারা চলে, যে দলটা চলে, যাদের নেতারা এটাকে মেনটেন করার চেষ্টা করে, তারা সামগ্রিকভাবে একটা রাজ্যে ক্ষমতায় এসে সেখানে ডেভেলপমেন্ট, উন্নয়নের কথা ভাববেন না তো কি হবে সেখানে? অন্য কারোর পক্ষে সেটা ভাবা সম্ভব? সুতরাং আদর্শ এইভাবেই কিন্তু আসে এবং সেখান থেকে আলটিমেটলি মানুষের কিন্তু লাভটা সেই জায়গা থেকেই হয়। এবার আর একটা জিনিস, এখানে এই যে 2 দিন নরেন্দ্র মোদী ঘুরে গেলেন, সেখানে বাংলার জন্য কিন্তু 2 হাত ঝুলি ভর্তি করে তিনি দিয়ে গেছেন। এবং সত্যিই ডাবল ইঞ্জিনের সরকারের যে কতখানি ফায়দা এবার বঙ্গবাসী সেটা বুঝতে পারবে। এতদিন ধরে তৃণমূল যে চুরি, ছিনতাই, বাটপারি, ফেরেববাজি করতো, কোনো হিসেব দিত না, যা টাকা আসতো কেন্দ্রের সব ঝেড়ে দিত এই তৃণমূলের ফেরেববাজ নেতাগুলো। নিজেদের পকেটের উন্নয়ন হতো আর 25 রেখে 75 পাঠিয়ে দিত কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে। এই করে যে লুটে পুটে খেয়েছে, সেই দিন কিন্তু শেষ হয়েছে। কিন্তু এইসবের জন্য যেটা হয়েছে, আলটিমেটলি বাংলার মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। যেহেতু হিসেব পাচ্ছে না কেন্দ্র সরকার, টাকা পাঠাতে পারছিল না, এবার নতুন সরকার এসছে, তারা গিয়ে বারে বারে পর্যায়ক্রমে বৈঠক করছে, কোথায় কোথায় অসুবিধা আছে বোঝার চেষ্টা করছে, এবং যারা দোষী আছে তাদের শাস্তির ব্যবস্থা, এবং আগামী দিনে যাতে এরকম কোনো চুরি না হয় সেই জায়গাটাকে কেন্দ্রকে অ্যাসিওরেন্স দিচ্ছে, সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ফলে পশ্চিমবঙ্গের জন্য যে আটকে থাকা টাকাগুলো ছিল সেগুলো আসতে শুরু করেছে। ইতিমধ্যেই জল জীবন মিশন এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র সরকার 40,000 কোটি টাকা দিয়েছে। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু জিনিস নিয়ে কথাবার্তা চলছে, সেগুলো ম্যাচিওর করলে আর কয়েক মাসের মধ্যেই আরও 60,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হবে। মানে বুঝতে পারছেন, 1,00,000 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গকে ডেভেলপ করার জন্য আসবে। এবার সর্বানন্দ সোনোয়াল যখন এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু পশ্চিমবঙ্গকে পোর্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বন্দর শহর করবেন, বন্দর রাজধানী করবেন, এই কথা বলে গেছেন। ফলে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ওই জায়গাটা তো ডেভেলপ হবেই। এর পাশাপাশি নরেন্দ্র মোদী যে এসেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তিনি কোথায় কোথায় জোর দিচ্ছেন? তিনি জোর দিচ্ছেন পশ্চিমবঙ্গের যে ডিজিটাল ইকোনমি আছে সেইখানে, পশ্চিমবঙ্গের যে মৎস্য চাষের জায়গা আছে সেইখানে, পশ্চিমবঙ্গের যে কৃষি আছে সেইখানে, পশ্চিমবঙ্গের যে বস্ত্রের ব্যাপার রয়েছে সেইখানটায়, মানে প্রত্যেকটা সেগমেন্ট যেখানে যেখানে পশ্চিমবঙ্গ উন্নতি করতে পারে, দেশের 1 নম্বর নেক্সট কয়েক বছরে নিয়ে যাওয়ার টার্গেট করে নেওয়া হয়েছে। ডাবল ইঞ্জিনের ফায়দা তো একেই বলে। সুতরাং একদিকে যখন শুভেন্দু অধিকারী হিন্দু হৃদয় জিতে নিচ্ছেন, তিনি যে হিন্দু হৃদয়ের অধীশ্বর হয়ে যাচ্ছেন, অন্যদিকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা সেটাও কিন্তু বন্দে ভারতের গতিতে ছুটছে।
আর অন্যদিকে কালীঘাট শিবিরের দিকে তাকালে শুধুই অন্ধকার। এদের অন্ধকারের কথা বললে আর শেষ হবে না, কিন্তু মমতা যে কতখানি হতচ্ছাড়াগিরি করেছে সেটা আজকে মমতার সঙ্গে থাকা, মমতার সঙ্গে লুটেপুটে খাওয়া লোকজন সব প্রমাণ করে দিচ্ছে। এই মমতা তাদের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি করেছিল মোশাররফ হোসেনকে, যে ইটাহারের আবার বিধায়ক। তিনি আজকে বলেছেন আমি ছেড়ে দিলাম, আমি তৃণমূলটাই ছেড়ে দিলাম, আমি ওই ভালো তৃণমূলে যাব। যাই হোক, সেটা আলাদা বিতর্কের বিষয়, কিন্তু মমতার সঙ্গে যে কেউ আর থাকতে চাইছে না, থাকা সম্ভব নয়, এখানে থাকলে অনেক কিছু ভুগতে হবে, সেটা আজকে ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতারা গর্ব করে বলতো না ওদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেই পোস্ট আজকে কাউকে কেন আটকাতে পারছে না? মমতা যে ভোট চোর, একটা ভোট চুরি করে জিততো এবং বাংলার মানুষকে অত্যাচার করতো, হিন্দুদের নিপীড়ন করতো, সেটা আজকে জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে থাকলে আর ভোট চুরি করা যাবে না, তাহলে আর যেতে যাবে না, সুতরাং অন্য একটা কিছু অপশান দেখতে হবে, সেটা কিন্তু সকলের সামনেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ভালো তৃণমূল নিয়ে অনেক বিতর্ক আছে, তবে সকলেই যে ভালো তৃণমূল চাইলেই হতে পারবেন সেই জায়গাটা কিন্তু এনশিওর হচ্ছে না। মমতা ব্যানার্জি সমস্ত কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি করেছিল এবং সেখানে বালু মল্লিক, রেশন চোর, যাকে মমতা গিয়ে বলেছিল খুব ভালো, এর থেকে ভালো হয় না, ওই সিপিএমের চুরি ধরে ফেলেছিল বলে সিপিএম বিজেপিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছিল, সেই বালু চোর মমতার সঙ্গ ছেড়ে দিয়েছে। এবং সঙ্গ ছেড়ে দেওয়ার পরে ভেবেছিল বোধহয় ভালো তৃণমূল হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, তা হবে না। পুরনো যে যা পাপ করেছে সব ফাইল খোলা হবে, এবং যেটুকুনি খবর আসছে সুটিয়া গণধর্ষণের যে ব্যাপার, বরুণ বিশ্বাসের ফাইল রিওপেন হচ্ছে, এবার বালু জেলে যাবে। যারা জানেন না বা ভুলে গেছেন তাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি, 2012 সালের 5ই জুলাই কিছু দুষ্কৃতী এই বরুণ বিশ্বাস শিক্ষককে মেরে দেন। কেন মেরে দেন? তার কারণ হচ্ছে এই বরুণ বিশ্বাস ওই এলাকায় আন্দোলন করতেন, দীর্ঘদিনের আন্দোলন, তিনি শিক্ষক মানুষ। এবং 2000 সালে ওই এলাকায় যখন বন্যা হয়, সেই বন্যাটার পরিপ্রেক্ষিতে তীব্র আন্দোলন করেছিলেন বরুণ বিশ্বাস স্থানীয় মানুষদের নিয়ে, যে ওখানকার নদীটাকে সংস্কার করতে হবে। এবং যা খবর, প্রায় 38 কোটি টাকা সেটার জন্য অ্যালটও হয়েছিল। কিন্তু বালু মল্লিক ততদিনে ক্ষমতায় চলে এসেছে, দীর্ঘ আন্দোলনের ফলে যে টাকাটা এসেছে, নদী সংস্কার হলে বন্যা হবে না, মানুষ বাঁচবে, সেই জায়গাটাকে স্টপ করে ম্যাক্সিমাম টাকাটাই এই বালু মল্লিক ঝেড়ে দিয়েছিল বলে বরুণ বিশ্বাসদের অভিযোগ। এবং সেটার বিরুদ্ধে তীব্রতর আন্দোলন শুরু হয়েছিল। যখন সেই আন্দোলনকে কিছুতেই থামানো যাচ্ছে না, তখন সেখানকার মায়েদের, দিদিদের দুষ্কৃতি লেলিয়ে দিয়ে ওপেনলি গণধর্ষণ করা হয়েছে মুখটাকে বন্ধ করার জন্য। আরও আন্দোলন তীব্র করেছিলেন বরুণ বিশ্বাস, এবং তার ফলে এই বরুণ বিশ্বাসকে মরে যেতে হয়, তার প্রাণটা চলে যায়। এবং মমতা ব্যানার্জি এতদিনেও তার কোনো সুবিচার দেয়নি। তাহলে কে যুক্ত ছিল এর সঙ্গে? সেই ফাইল রিওপেন হচ্ছে, নতুন করে তার ইনভেস্টিগেশন হবে, এবং তার ফলে বালু মল্লিকরাই যে ভালো সাজার চেষ্টা করছে, কোনো লাভ হবে না। পাপ কারুর বাপকে ছাড়বে না। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা প্রশ্ন মাঝে মাঝেই উঠছে, যে ক্ষমতায় আসার পরও কেন বিজেপি কর্মীদের কোথাও কোথাও মারা যেতে হচ্ছে, কোথাও কোথাও রক্তপাত হচ্ছে, কোথাও কোথাও মার খেতে হচ্ছে। তিনি এই ব্যাপারটা কি ভাবছেন? তিনি যে ভাবছেন সেটা স্পষ্ট হচ্ছে, ছবিগুলো ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে মানুষের কাছে। কিন্তু এখনও সিস্টেমের মধ্যে প্রচুর তোলামুলি মাল বসে আছে, যারা পুরো সিস্টেমটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর ডাবল ইঞ্জিনের যে ফায়দা মানুষকে দেওয়ার চেষ্টা, সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। ফলে লড়াইটা কঠিন। এখন সরকার বদলেছে, কিন্তু সিস্টেমে এখনও সেই পাজি নচ্ছারগুলো থেকে গেছে। ডেফিনেটলি সেগুলোকে যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, এবং এই বেয়াদবি যাতে না করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। একটা প্রাণও যেতে দিলে হবে না। কিন্তু কোথাও কোথাও হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু হলে যে রেয়াত পাবে না সেটা গতদিনের প্রতিবেদনেই জানিয়ে দিয়েছি। কিন্তু তার পাশাপাশি যারা হিন্দু জাতিটাকে বাঁচিয়ে রেখেছে, হিন্দু বাঙালিকে এখনও টিকিয়ে রেখেছে, তারা যেরকম সম্মান পাবে, তার পাশাপাশি রাজ্যটা সত্যি সত্যি ডাবল ইঞ্জিনের ফায়দা পাবে। সেটা একদিকে নরেন্দ্র মোদী দেশের মাননীয় প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দুই রত্ন মিলে কিন্তু সমানে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রমাণ করে যাচ্ছেন। কি বলবেন মাননীয় শুভেন্দু অধিকারী এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাংলাকে নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।